কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আপনারা জানেন যে গত 4 অক্টোবর এক ভয়াবহ হড়পা বানে উত্তরবঙ্গে কি দশা হয়েছিল। অন্ততপক্ষে 22 জনের মৃত্যু হয়েছিল বলে খবর। ঘটনার একদিন পরেই মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিলেন এবং সেই সার্বিক উদ্ধার কার্য, ত্রাণ কার্য সংক্রান্ত বিষয়ে যাবতীয় যা প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক হামলাও হয়। বিরোধী রাজনৈতিক দলের দুই জনপ্রতিনিধির ওপর হামলা হয়, সেই ঘটনাকে কেন্দ্র করেও হয় রাজনৈতিক টানাপোড়েন। তারপর ফের মুখ্যমন্ত্রী আজকে পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে এবং সেখানে গিয়ে সার্বিক যে ত্রাণ কার্য দেওয়ার যে কর্মসূচি, সেই বিষয়টি সম্পর্কে তিনি নিজে অবহিত হন, নিজে বহু জায়গায় ঘুরে দেখেন এবং আজকে ফের একবার এই ঘটনার পেছনে যে ভুটান থেকে আগত যে নদীর জল, সেই কারণেই যে এই ঘটনা ঘটেছে সেই বিষয়টি সম্পর্কে আরও একবার মুখ্যমন্ত্রী তোপ দাগেন। কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই ভূমিকা নেয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের দুর্গত এলাকায় ফের ছুটে গিয়ে কালকেই রওনা হয়ে তিনি এদিন পৌঁছে গিয়েছেন জলপাইগুড়ির নাগরাকাটায়। সেখানে ত্রাণ দেওয়ার পাশাপাশি এই দুর্ভোগের জন্য দায়ী করেছেন ভুটানকে। বলেছেন ভুটানের জলেই সব ভেসেছে, ভুটানের ক্ষতিপূরণ দেওয়া উচিত। এ ব্যাপারে কেন্দ্রকেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। জোর দিয়েছেন ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের ওপর। আচমকা বিপর্যয়ে ভেসেছিল উত্তরবঙ্গ, মৃত্যু হয়েছিল অনেকের, দুর্ভোগে পড়েছিল হাজার হাজার মানুষ। ঘটনার পরই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার 4 দিনের মাথায় ফের উত্তরবঙ্গে গেছেন তিনি। এদিন পৌঁছে যান নাগরাকাটা। সেখানে দুর্গতদের পরিস্থিতি ঘুরে দেখেন। বারবার এমন পরিস্থিতির জন্য দোষ চাপান ভুটানকেই। বলেন ভুটানের জলে এই অবস্থা, ওদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত। এমনকি ইন্দো ভুটান রিভার কমিশন গঠনে কেন্দ্রের অনীহা নিয়েও তোপ দাগেন তিনি। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। অসম আর ভুটান, এই দুই জায়গার জল নেমে এসে প্রতি বছরই ভাসায় উত্তরবঙ্গকে। ভুটানের জলে প্লাবিত হয় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। বানভাসী হয় মাদারিহাট, কালচিনি থেকে বানারহাট, নাগরাকাটার একের পর এক গ্রাম। সেচ দপ্তরের মতে ভুটান থেকে আসা নদীগুলিতে রেইন গেজ মিটার নেই, ফলে সেখান থেকে বৃষ্টিপাতের আগাম তথ্য পাওয়া যায় না। 3 বছর আগে এ নিয়ে ভুটানের সঙ্গে রাজ্যের প্রতিনিধিদের বৈঠকও হয়। হড়পা বানের আগাম ইঙ্গিত যাতে পাওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থা দরকার। আর তাই নদী কমিশনের ওপর জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। এখন কেন্দ্র এই বিষয়ে কতটা এগিয়ে আসে সেটাই দেখার। কলকাতা টিভি। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ দস্তিদার এবং রয়েছেন বিশিষ্ট নদী বিশেষজ্ঞ রূপক পাল। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে যে বিষয়টি নিয়ে চর্চা চলছে এই মুহূর্তে, মুখ্যমন্ত্রী যে দাবি তুলেছেন, আমি প্রথমেই সেই বিষয়টি নিয়ে নদী বিশেষজ্ঞ রূপক পালের কাছে আসব। এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে এই নদী কমিশনের অর্থাৎ ইন্দো ভুটান রিভার কমিশনের খুব প্রয়োজন রয়েছে এবং সেখানে বাংলার প্রতিনিধি রাখার বিষয়েও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই রিভার কমিশনের আদতে প্রয়োজনীয়তাটা কতটা বলে আপনি মনে করেন একজন বিশেষজ্ঞ হিসেবে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি ইন্দো ভুটান রিভার কমিশন সেটা তো পশ্চিমবাংলার তরফ থেকে দীর্ঘদিনের দাবি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমরা দেখতে পাইনি। তবে কিছু বোঝাপড়া, মানে বাইল্যাটারাল কিছু বোঝাপড়া আমরা দেখেছি। জয়েন্ট এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট টেকনিক্যাল টিম, এরকম কিছু আছে যারা যৌথভাবে কয়েকটা রেইন গেজ স্টেশনের থেকে, কয়েকটা গেজ স্টেশনের থেকে তথ্য নিয়ে আদান প্রদান করে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এই যৌথ রিভার কমিশনটা খুব জরুরি বিষয়, এটা ঠিকই, কিন্তু
যে প্রাকৃতিক বিপর্যয় লাস্ট যে ঘটে গেল 4 তারিখে, সেটার কারণের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যৌথ রিভার কমিশনের পাশাপাশি আরো কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত দেশের অভ্যন্তরভাগে, সেটা ভুটানের তরফেও এবং এদেশের তরফেও। আমরা যদি এই প্রাকৃতিক বিপর্যয়ের মূল কারণটা দেখি তাহলে দেখতে পাবো যে অতি বর্ষণ এর পেছনে মূল কারণ। এখন সেদিন যে 12 ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাতের রেকর্ড আইএমডি থেকে দেওয়া হয়েছে তাতে দেখা গেছে যে পুরো সিকিম, ভুটান, আমাদের নর্থ বেঙ্গলের যে অংশটা পাহাড়ি এলাকাটা রয়েছে, সে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে গড় বৃষ্টিপাত তারা খেয়াল করেছে সেটা 300 মিলিমিটার। এটা আইএমডির যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এক্সট্রিমলি হেভি রেইনফল। তবে এটাও ঠিক যে এই এক্সট্রিমলি হেভি রেইনফল এই অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এটা কিন্তু খুব যে একটা অস্বাভাবিক ঘটনা আমাদের এই অঞ্চলের জন্য তাও নয়। এই অঞ্চলে এই বৃষ্টিপাতের রেকর্ড কিন্তু রয়েছে। আশ্বিনের ঝড় বলে একটা কনসেপ্ট আপনি যদি বয়স্ক লোকেদেরকে জিজ্ঞেস করেন তো দেখবেন তাদের ছোটবেলাতে একাধিকবার এরকম আশ্বিনের ঝড়ের মুখোমুখি হয়েছে। এবং এই ঘটনা যদি রেকর্ড আপনি ঘাটেন 68 সালেও হয়েছে, 90 দশকের মাঝামাঝিতেও হয়েছে এবং 2000 পরবর্তীকালীনও একবার এই ঘটনা ঘটেছে। আমি নিজের ছোটবেলাতে উপলব্ধি করেছি। তো এই ঘটনার থেকে এত বড় বিপর্যয় কেন হলো? আসলে এই দীর্ঘ সময় ব্যবধানে যখন এই 20 থেকে 25 বছর পর পর এই ঘটনাগুলো ঘটে, এই 20 থেকে 25 বছরের মধ্যে আমাদের পুরো এলাকাতে যদি আপনি দেখেন চরিত্রগত একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। সেটা মূলত মানুষের হস্তক্ষেপের ফলে। সেই পরিবর্তনটাই কিন্তু এই ঘটনাকে আরো বড় করে উস্কে দিয়েছে। এই পরিমাণ বৃষ্টি যদি আজ থেকে 50 বছর আগে হতো, যে পরিমাণ বৃষ্টি এই 300 মিলিমিটারের যে রেইনফলটা হয়েছে, যদি 50 বছর আগে হতো তাহলে হয়তো এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি আমরা কিন্তু দেখতে পেতাম না। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এই বৃষ্টিটা অক্টোবর মাসে না হয়ে যদি জুন জুলাই মাসে হতো তাহলেও কিন্তু আমরা এত বড় ক্ষয়ক্ষতি আমরা দেখতে পেতাম না। তার কারণটা হচ্ছে একটা বৃষ্টি যখন হয়ে যায়, বৃষ্টি হওয়ার পরে একটা বড় অংশ না মাটি শুষে নেয়। এখন ওই জুন জুলাই মাস নাগাদ যখন বৃষ্টি হচ্ছে তখন মাটি অপেক্ষাকৃত শুকনো থাকে, একটা বড় অংশ শুষে নেয়, ফলে অল্প পরিমাণ জল প্রবাহিত হয়ে নদী দিয়ে বয়। কিন্তু অগাস্ট মাসে যখন বা অক্টোবর মাসে যখন এই ধরনের রেইনফলটা হচ্ছে তখন মাটি অলরেডি খুব ভেজা থাকে, তার ফলে বেশিরভাগ জলটাই প্রবাহিত হয়ে নদী দিয়ে বয়ে যায়, ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং ধস নামে। আমার একটা বিষয় এই আপনার কাছ থেকে জানার, প্রথমত বিষয়টা হচ্ছে গিয়ে এই জায়গায় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেখানে একটা ত্রাণের দিক রয়েছে, আর একটা আপনি যেটা বলছিলেন যে এক্ষেত্রে কেন্দ্রেরও ভূমিকা রয়েছে, ভুটানেরও ভূমিকা রয়েছে। আমি বলছি প্রশাসনিক জায়গায় গাফিলতি কি ছিল বা রয়েছে এখানে, এমন কি কিছু কি করা যায় বা করা যেতে পারতো যাতে এই ধরনের এত বড় ক্ষতি আটকানো যেতে পারতো? প্রশাসনিক পর্যায়ে কোন গাফিলতিটা রয়েছে আপনি কি মনে করেন? এই জায়গাটাতেই আমি আসার চেষ্টা করছিলাম। আসলে এই কথাগুলো না বললে এখানে পৌঁছতে পারছিলাম না। আপনি স্বল্পকালীন সময় নিরিখে ব্যাপারটাকে দেখছেন, কিন্তু আমি বলছি যে দীর্ঘ সময় ধরে যে পরিবর্তনটা ওই এলাকার মধ্যে ঘটে গেছে সেখানে অরণ্য সংকুচিত হয়েছে, ভিনদেশি গাছের আগমন ঘটেছে, সেখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, সেখানে যে নদীগুলো রয়েছে নদীগুলোর মধ্যে বাঁধ নির্মাণ হয়েছে। এই যে মানুষের হস্তক্ষেপগুলো হয়েছে, এই ঘটনাগুলোই যদি এই দীর্ঘ 20-30 বছর ধরে যা ঘটেছে লাস্ট, এটা যদি না ঘটতো তাহলে এই পরিমাণ আপনি বলছেন এগুলোর একটা কিউমুলেটিভ এফেক্ট হয়েছে এই এক্স্যাক্টলি। আচ্ছা বেশ, আমি আসি একবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর কাছে। কৃষাণু, যেটা বারংবার বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, নদী বিশেষজ্ঞর মুখ থেকেও কথাটা উঠে এলো যে অপরিকল্পিত নগরায়ন এই ঘটনার একটা অন্যতম কারণ। এই অপরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে দার্জিলিং দেশের পাহাড় সম্বলিত 17টা রাজ্যের 147টা জেলার যে স্যাটেলাইট ইমেজেস উঠে এসেছে সেখানে যদি দেখা যায় তাতে দেখা যাচ্ছে ভূমিধসের ঝুঁকির মাত্রা প্রথম 35টি জেলার মধ্যে সবার আগে রয়েছে দার্জিলিং। এবং সেখানে একটা বড় কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, যার মূলে রয়েছে এই ল্যান্ড মাফিয়াদের কাজ। সেখানে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আপনার উত্তর শুনব। দেখো, প্রথম কথা বলে রাখি যে এই চিত্র, এই যে অতিবৃষ্টিতে বা বিভিন্ন ল্যান্ডস্লাইডের কারণে যে আমরা এরকম চিত্র দেখছি, এটা কি আমরা এইখানেই আমাদের পার্বত্য পশ্চিমবাংলাতেই কি প্রথম দেখলাম? আমরা তো বিগত বেশ কিছু বছর ধরে লাগাতার উত্তরাখণ্ড, হিমাচল, ওইদিকে কাশ্মীর থেকে শুরু করে এইদিকে অরুণাচল, আসাম, উত্তরপ্রদেশ, সব জায়গায় তো এগুলো দেখে যাচ্ছি। তো এইখানে যদি শুধুমাত্র পশ্চিমবাংলারই দোষ ত্রুটি থাকে, পশ্চিমবাংলায় হয়তো বাকি জায়গায় এগুলো হচ্ছে কেন?
প্রথম কথা বলে রাখি যে কিছু কিছু বিষয় হয়তো আমাদেরকে একটু গভীরভাবে পর্যালোচনা করতে হবে। একটা আমি যিনি রূপকবাবু আছেন ওনার সাথে 100% আমি একমত, দ্বিমতের কোনো জায়গাই নেই, এটা ঠিক। কিন্তু সেখানে দেখতে হবে যে যেখানে বলা হচ্ছে যে মানে যেটা পারমিশনবিহীন বা পরিকল্পনাবিহীন যে নগরায়নের কথা তুমিও বললে, সেইখানে আমাদের কতটা পপুলার ম্যান্ডেট ওখানে আছে। আমরা তো দেখেছি যে বিজেপি বা আগে সিপিএম যে কটা জায়গাতে রাজনৈতিকভাবে 2011-র পরও প্রাসঙ্গিক ছিল সেটা হচ্ছে এই বলয়টাতেই ছিল, এবং এখানেই যেহেতু তাদের কিছু বিধায়ক বা সাংসদ নির্বাচিত হয়েছেন, তার দরুন এখানে যে রাজ্য সরকারের ম্যান্ডেট বা করানো সেখানে বারবার এখানে নাক গলানো হয়েছে। আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে ঘটনাটা যখন ঘটলো না, আমি ওইখানেই ছিলাম, এই যে পুরো ওই দিনের ঘটনা, তার পরবর্তীকালে আমি যতবার পার্বত্য পশ্চিমবাংলা ডুয়ার্স ওই রিজনে গেছি, দার্জিলিং, তোরসা নদীতে সেইভাবে আমি কখনো অত জল ওইভাবে দেখিনি। এইবার আমি দেখলাম তোরসা নদীতে তুমি জলের স্রোত দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না, মানে সে একটা যেরকম আমরা অন্য কোনো যেসব দামোদর নদীর যে স্রোত দেখি বা ওই যমুনেত্রী ওইসব জায়গায় যে স্রোতটা দেখি, ঠিক ওরকম, ওর থেকেও আরও ফোর্সফুল স্রোত। এবং এই যে জল ঢাকা নদী, এই যে ডুয়ার্সের এই দিকটাতে, এই আলিপুরদুয়ার এইসব জায়গায় যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এটা তো মূলত এইসব নদী থেকে হয়েছে, জল ঢাকা নদী। এবং এইখানে এই নদীগুলো কোথা থেকে? এইগুলো তিব্বত থেকে হয়ে ভুটান হয়ে আসছে, এবং এইগুলো বারংবার আমরা জানি তারা ওখানে ড্যাম বানিয়েছে, এই বানিয়েছে, তো মানুষ সেখানে জল দেখতে অভ্যস্ত নয়, তো সেখানে হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়েছে, সেটা মানে হয়ে গেলে উচিত বলে আমি বলছি না, কিন্তু দীর্ঘদিন ধরে উনি বললেন না 50 বছর আগে, 20-25 বছর ধরে যারা দেখে এসছে জলের স্তর বাড়েনি, লোকের সাইকোলজিক্যাল নেই, এটা পুরো স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। এবং আরেকটা কথা উদাহরণ দিচ্ছি, একটা 29 মাইল বলে জায়গা আছে, তুমি যদি দার্জিলিং থেকে কালিম্পংয়ের দিকে যাও, একটা 29 মাইল বলে জায়গা আছে, আমি ওই জায়গা দিয়ে আসছিলাম, ওখানে রেলের একটা বড় প্রজেক্ট হচ্ছে যে সিকিম অবধি রেল নিয়ে যাওয়ার, খুব ভালো জিনিস, যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া উচিত, কিন্তু এই রেলের প্রজেক্টটা কি প্রযুক্তিগত বিষয় ব্যবহার হচ্ছে এবং কাদের মাধ্যমে হচ্ছে, এসব কোন কোম্পানি, তার কারণ হচ্ছে ওখানকার যারা স্থানীয় মানুষজন তারা তো অনেক কমপ্লেন করছে, তারা বলছে বারবার নাকি এই প্রজেক্টের জন্য ল্যান্ডস্লাইড হচ্ছে, বারবার বেশ কিছু মানুষ মারা গেছে, লেবারের, এমনকি বহির রাজ্য থেকে লেবার আনা হচ্ছে, যারা মারা গেলে তাদের কোনো মানে খতিয়ানি মানে ডেটাই দেওয়া হচ্ছে না। তো এরকম অনেকগুলো অভিযোগ আছে। রিভার কমিশনটা তো বেসিক, রিভার কমিশন একটা রাজ্যের প্রতিনিধিত্ব থাকবে, সেখানকার বিষয় বলবে, কবে জল ছাড়বে না, কি স্তর আছে, কবে ড্রেজিং হচ্ছে, আমরা তো কিছুই জানতে পারছি না। সিকিমের 14টা ড্যাম থেকে একসাথে জল ছেড়ে দেওয়া হচ্ছে, তো এইগুলো তো তুমি মানে জেনে শুনে করা হচ্ছে। বেশ, আমি আসবো জয় মল্লিক, বিজেপি মুখপাত্র। জয়ের কাছে আমার প্রশ্ন, একদিকে যেমন অপরিকল্পিত নগরায়নের বিষয়ে আলোকপাত করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার উত্তর আমি আপনার কাছ থেকে শুনবো, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন ভুটানের এ বিষয়ে ক্ষতিপূরণ দেওয়া উচিত, এবং ইন্ডো ভুটান রিভার কমিশনের যে দাবি তিনি প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন, কিন্তু এই বিষয়ে কেন্দ্রের কোনো তাপ চোখে পড়েনি কেন? প্রথম কথা একটু বলি যে এইটা এমন একটা ঘটনা, এটা তোমার আমার কেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কারোর হাতে থাকে না, এটা থাকে না, কিন্তু দুটো টেকনিক্যাল ফ্যাক্টর এখানে। নদী বিশেষজ্ঞ একজন আছেন, ওনার কথাও আমরা শুনলাম, আমরা নিজেরা বেসিক যেটুকু আমরা টেকনিক্যালিটি বুঝি, দুটো ফ্যাক্ট, এক হচ্ছে যে ফোরকাস্টিং, ওয়েদার ফোরকাস্টিং, ফ্লাড ফোরকাস্টিং, এবং হয়ে যাওয়ার পরও যেটা আমাদের পক্ষে সম্ভব হলো না হ্যান্ডেল করাটা, তারপরে যেটা একটা স্টেট গভর্নমেন্টের দরকার, তার করণীয় অ্যাজ এ চিফ অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, সেটা প্রপারলি হলো কিনা। এবার পরপর আমি দুটোই আসি। নাম্বার 1, এই ঘটনার আগে 24 ঘন্টা আগে, আমি ডেটা দিয়ে বলছি, 24 ঘন্টার আগে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা স্পেসিফিক্যালি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল, এবং বলি সেটা কিন্তু এরকম নয় যে একটা খাতা দিয়ে দিল, কাগজ দিয়ে দিল সুরসুর করে, এরকম নয়, ওপেনলি তারা সোশ্যাল মিডিয়াতেও সেটা দিয়েছিল, সাধারণ মানুষ আমি আপনি দেখেছি। কিন্তু অদ্ভুতভাবে আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে যারা বসে আছে, যারা আধিকারিক, যারা এই বিষয়গুলো দেখে, যারা বিশেষজ্ঞ, এরকম একটা পরিস্থিতি, যেরকম নদী বিশেষজ্ঞ কি বললেন, যে এরকম একটা সময় মাটির যে জল শোষণ ক্ষমতা, সেই শোষণ ক্ষমতাটা অতটা থাকে না, কারণ মাটি অলরেডি ভিজে থাকে।
তার মানে এটাও যারা বিশেষজ্ঞ তারা জানতেন যে যদি এই সময় হেভি টু হেভি রেনফল হয়, যেটা খুব স্পেসিফিক্যালি আই এম কোটিং, দেয়ার উইল বি আ হেভি টু হেভি রেনফল ইন দ্য পার্টস অফ উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ক্লিয়ারলি লেখা ছিল সেই মেসেজে। তার মানে তারা জানতো যে দিস ক্যান টার্ন ইন্টু আ ফ্লাড, তাহলে বন্যা পরিস্থিতি হওয়ার একটা পুরো প্রবণতা আছে। আমার প্রশ্ন এখানে যে পশ্চিমবঙ্গের আধিকারিকরা তাহলে 24 ঘন্টায় তারা কোনো রকম অ্যালার্ট জারি করলো না কেন? এক, সেখানে আমরা দেখলাম কয়েকজন, প্রায় 9-10 জনের মৃত্যু হয়েছে, ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছে। এরপরে আমরা উত্তরবঙ্গে যে পরিস্থিতি দেখলাম, এই সময় আমার প্রশ্ন হচ্ছে ওয়াই বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ নট অ্যালার্টেড। নাম্বার 2, বন্যা পরিস্থিতির পরে যখন হয়ে গেল, ঠিক আছে হয়ে গেল, এরপরে যারা আজকে ঘর ছাড়া তাদের পাশে গিয়ে দাঁড়ানো, ইমিডিয়েট তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা, সেইটা যখন বিজেপির সাংসদ বিধায়ক করছে, আমরা অন্যদিকে দেখছি যার প্রধান দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এখানে হাতে হাত দিয়ে আজকে উনি নাকি বিজয় সম্মিলনী না কার্নিভালে নাচছেন, সেই নাচ আমরা কিন্তু দেখেছি। আরেকটা পার্ট 2, যে আপনি বলবেন তাহলে তারা আপনাদের তো ভোট দিয়েছে উত্তরবঙ্গের মানুষ, অবভিয়াসলি সেই ভোট ব্যাংকের শুধু নয়, একজন কর্মী হয়ে, নাগরিক হয়ে সেখানে ভারতীয় জনতা পার্টির সাংসদ খগেন মুর্মু গিয়েছিলেন এবং শঙ্কর ঘোষ মাননীয় বিধায়ক এবং চিফ হুইপ অফ পশ্চিমবঙ্গ বিধানসভা গিয়েছিলেন। কিভাবে তাকে সেই ত্রাণ কার্যে তাকে মারা হয়েছে এবং উত্তরটা পেলাম না জয়ের কাছ থেকে, জয়কে সম্পূর্ণ স্বাভাবিকভাবে সময় দিয়েছিলাম, অভিযোগে সময় গিয়েছে, কিন্তু ইন্দো ভুটান রিভার কমিশন নিয়ে কেন্দ্রের কেন তাপ উত্তাপ নেই সেই উত্তর পেলাম না। চন্দন ঘোষ চৌধুরী প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, তার বক্তব্য আমরা শুনবো নদী বিশেষজ্ঞের বক্তব্য, অনেকগুলো বিষয় রয়েছে। এই ত্রাণ বিলি নিয়েও রাজনীতির অভিযোগ করছে বিরোধীরা, সে বিষয়ে কি উত্তর রয়েছে শাসক দলের? একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে চর্চা চলছিল, সেই চর্চা উত্তরবঙ্গে এই যে হড়পা বান, তার জন্য এত যে ক্ষয়ক্ষতি, তার জন্যে মুখ্যমন্ত্রী বলছেন ইন্দো ভুটান রিভার কমিশনের জন্য তিনি বারংবার দরবার করেছেন কেন্দ্রের কাছে, কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে বিষয়ে কোনো প্রচেষ্টাই ছিল না। প্রদেশ কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কিভাবে দেখছেন চন্দনদা মুখ্যমন্ত্রীর এই দাবিকে, কতটা প্রয়োজন আছে বলে মনে করেন, এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর রাজ্য সরকারের প্রতিক্রিয়াকেই বা আপনি কিভাবে দেখেন? দেখো, একেবারে শুরুতে আমি অবশ্যই একটা কথা এখানে বলবো যে এই ধরনের এই ন্যাচারাল ডিজাস্টারের পরে, আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের পরে তোমাদেরই এই শোতে কোনো একদিনের মধ্যে একটি আলোচনা করেছিলাম এবং সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি আলোচনা করেছিলাম প্রকারান্তে ঠিক যেদিন ঘটনা ঘটে সেই দিন সন্ধেবেলা সম্ভবত। কিন্তু একটি জায়গাতে আমরা বারবার ফোকাস করেছি, সেটা হলো যে কোনো ডিজাস্টারের সাধারণভাবে যে প্ল্যানিংটা তো থাকে ডিজাস্টারের ক্ষেত্রে, প্রথম প্ল্যানিং যেটা থাকে সেটা কিন্তু থাকে যে প্রিভেনশন অফ ডিজাস্টারের জন্য কী কী মেজার নেওয়া হয়, পারসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তারপরে থাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমরা জানি ডিজাস্টারের পরবর্তী সময় কি ঘটে। যে ভয়াবহ বন্যা এবং ধস প্রাকৃতিক বিপর্যয়, সেটার মাত্রা নিয়ে সেদিন আমি নিজে বলেছিলাম, ইনফ্যাক্ট এমন একটি লোকেশনে, আজকে আমরা অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, কোনোটা কাশ্মীর হতে পারে, হিমাচল বা উত্তরাখণ্ড হতে পারে, বাট দি সেম টাইম আমরা ইস্টার্ন হিমালয়ান পার্টে স্পেশালি, যেখানে মনসুনের পোস্ট মনসুন আমরা এই ঘটনা যেখানে দেখেছি, সেটা কিন্তু দেখতে হবে যে আমাদের দুটো বর্ডার লাইন ওখানে আছে টু দি নর্দার্ন সাইড ওয়েস্ট বেঙ্গলের সাথে। স্পেশালি ডিজাস্টারের সব থেকে বড় এফেক্টটা করেছে ওয়েস্ট বেঙ্গলে, নর্দার্ন ল্যান্ডগুলোতে, প্রথমত নেপাল, দ্বিতীয়ত ভুটান, বা তুমি অল্টার করে নিতে পারো। আমাদের এবারের যে বিপর্যয়, তার একটা ব্যাপক ভূমিকা দেখলাম ভুটানে অবস্থিত বিভিন্ন ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্টের পারসিভড মিসম্যানেজমেন্ট। আমি পারসিভড কথাটা এই কারণে বলছি, ডিজাস্টারের আগে কী কী ইঙ্গিত হতে পারে। আমি যদি খুব ভুল না করে থাকি, আমরা 36টি ট্রান্স বাউন্ডারি, মানে ভুটানের মধ্যে প্রায় 36টি আমাদের মেটিওরোলজিক্যাল সার্ভিস আছে, যার 27টি ফান্ড আমরা করি, ইনফ্যাক্ট ইন্ডিয়া করে, এই কারণে যে ভুটানে অবস্থিত আবহাওয়ার যে অবস্থা সেটা যাতে আগাম অন্তত ভারতবর্ষকে জানাতে পারে। ভুটান মানে তো একটা দেশ আর একটা দেশকে জানাবে, ইনফ্যাক্ট সেই থ্রু ওয়েস্ট বেঙ্গল কনসার্ন হতে পারে। এই 27টি ফান্ডিং আমরা করেছি এবং তাতে যে রেজাল্টটা এসে দাঁড়িয়েছে, অন্তত এই ক্ষেত্রে এবার আমরা যেটা দেখলাম, তাতে একটা বড় কোয়েশ্চেন তুলে দিয়ে গেছে, যে কোয়েশ্চেনটা হচ্ছে ভুটানের ইনফ্যাক্ট ইন্টারনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের
এক্সটার্নাল এফেক্ট ওয়েস্ট বেঙ্গলের ওপর, ইনফ্যাক্ট ইন্ডিয়ার ওপরে বা বিশেষভাবে ওয়েস্ট বেঙ্গলের ওপরে কতটা। দেখো শঙ্কোস রিভার, তোরসা যে প্রসঙ্গটা কিষাণু বলছিল একটু আগে, এবং তার সাথে সাথে জল ঢাকা, বিশেষত এই তিনটে নদীর ক্ষেত্রে আমরা কতটা ভুটানের ক্ষেত্রে ডিজাস্টার ইন্ডিকেশন বা ডিজাস্টার ফোকাসড ফেলিওর দেখেছি। তাতে পশ্চিমবাংলা থেকে যদি এই দাবি ওঠে, সেটা মুখ্যমন্ত্রী করুন বা বিরোধী দলনেতা করুন বা কংগ্রেসের সভাপতি করুন, এটা একেবারে প্রাসঙ্গিক যে এই ইন্ডিকেশনটা করবার জন্য আমাদের একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং দরকার, একটা ফুল ফ্লেজেড। যেহেতু ওখানে একটি নদী না, তুমি দেখো ভুটান এবং নেপালের সাথে আমাদের 7টি নদীর বাউন্ডারি আছে, ট্রান্স বাউন্ডারি আছে। ঠিক এইরকম জায়গায় তার সাথে রিমোটলি আছে তোমার টিবেট, যেখান থেকে উৎস হচ্ছে অনেকগুলো রিভারের। তো এই টোটাল এরিয়াটায় যেভাবেই ম্যানেজ করুক, কোনো একটা সময় ওটা কংগ্রেসই অধ্যুষিত অঞ্চল ছিল, তার পরবর্তী সময় ওটা লেফট অধ্যুষিত অঞ্চল, এই মুহূর্তে বিজেপি অধ্যুষিত অঞ্চল যদি বলা হয় মানুষের সাপোর্ট বেস। এখন প্রশ্নটা হচ্ছে যে রিভার কমিশনের এই দাবিটা কিন্তু দীর্ঘদিনের, এবং মুখ্যমন্ত্রী যে দাবিটা করেছে প্রকারান্তে আজকে এক্ষেত্রে প্রমাণ হয়েছে। প্রশাসনিক গাফিলতির যে প্রসঙ্গ বিজেপি উত্থাপন করছে, আপনি কি মনে করেন? আমি এক্স্যাক্টলি তোমাকে বলি, এক্স্যাক্টলি কিন্তু এই রিভার কমিশনের প্রসঙ্গটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত, প্রস অ্যান্ড কনস পড়ে, এবং সেক্ষেত্রে ইনভলভ হওয়া উচিত সবাইকে। ইনফ্যাক্ট ওটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নে আসছি, ভেরি ভেরি সিম্পলি আজকে আমাকে এটা বুঝতে হবে যে যখন আমি কেন দুটো, সেদিন আমি ঠিক একই কথা বলেছিলাম, দুটো বর্ডার স্টেট, সেই দুটো বর্ডার স্টেট মানে তো ইন্টার স্টেট ফাংশনিং হবে না। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভূমিকাটা এখানে একটা মারাত্মক জায়গায় আছে, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে সেই অঞ্চলে যে ম্যানেজমেন্টগুলো হচ্ছে তাতে যদি বিজেপির প্রতিনিধিত্ব বেশি হয়, আমার মনে হয় আরও বেশি সক্রিয়ভাবে এই কমিশন গড়ার ক্ষেত্রে রাজনীতি না করে তাদেরও অনেক বেশি এগিয়ে আসা উচিত। সকলে মিলে কমিশনটা গঠন হবে কিনা আমি বলতে পারবো না, কারণ এটা অন্য প্রসঙ্গ। আছে চন্দন মনে করেন Yes? কংগ্রেস কি মনে করে যে রাজ্যের গাফিলতি ছিল? 102% গাফিলতি ছিল। আমি বলছি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেদিনও আমি এই প্রশ্নটাই তুলেছিলাম। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা ঠিক যে অঞ্চলটাতে আছি, দেখো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ কিছু ক্ষত থাকবেই, এবং সেই ক্ষতগুলো আমরা প্রকাশ্যে দেখেছিও, মিসম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউশন থেকে আরম্ভ করে আমরা দেখেছি। কিন্তু অ্যাট দি সেম টাইম এখানে তো এটাও বুঝতে হবে, যেখানে একটা স্টেট গভর্নমেন্ট আছে সেখানে এই আরবানাইজড একটা পাহাড়ি অঞ্চলকে কিভাবে কনস্ট্রাকশনের জঙ্গল তৈরি হলো, এইখানে একটা ভূমিকা, ল্যান্ড মাফিয়ার ভূমিকা আছে, অবশ্যই আছে। এবং এখানে দেখতে হবে এই অঞ্চলে ব্যাপক রিসর্টস আছে, এগুলো ঘটছে কীভাবে। আমরা এই ঘটনাগুলো বারবার দেখেছি যে ওখানে স্পেশালি ডুয়ার্সের যেখানে প্রিভেন্টিভ এরিয়া, বাফার এরিয়া, তার মধ্যে গিয়ে রিসর্টস হচ্ছে। এটা একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে ঘটনাগুলো ঘটছে। জয়ের বক্তব্য যে ইয়েলো অ্যালার্ট জারি মানে যেমন একদিকে বেশ কয়েকদিন ধরে বাজে আবহাওয়া থাকবে, কমলা অ্যালার্ট বা অরেঞ্জ অ্যালার্ট মানে কিন্তু খুব স্পষ্টভাবে আইএমডি যেটা বলছে যে এখানে বড় রকমের ক্ষতি হতে পারে, রেলপথ, সাধারণ রাস্তা সব ভেঙে চুরে যেতে পারে, বাড়িঘর ভেঙে যেতে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে। অরেঞ্জ অ্যালার্টের মানে কিন্তু এটা আইএমডির পক্ষ থেকে যে কালার কোড দেওয়া হয় তাতে অরেঞ্জ অ্যালার্ট সেদিন আগে অ্যানাউন্স করা হয়েছিল, তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি, এবং তার পাশাপাশি এই ল্যান্ড মাফিয়াদের কথাটা উত্থাপন করেছে কংগ্রেস। 24 ঘন্টার আগে তুমি বলছো যে এই পুরো এলাকাটা বানভাসী হয়ে যাবে, যেখানে জঙ্গল আছে, ওয়াইল্ড অ্যানিমেলস আছে, মধ্যেখানে বসতি আছে, হ্যাঁ, তো তুমি কি এক্সপেক্ট করছো, মানে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন রিয়্যাক্ট করবে? অ্যাডমিনিস্ট্রেশনের 24 ঘন্টা টাইমলাইনের মধ্যে যেভাবে রিয়্যাক্ট করা সম্ভব হচ্ছে সেইভাবে তারা করেছে। তার কারণ হচ্ছে আমি ওখানে ছিলাম, আমি নিজে দেখেছি। তার 29 মাইলের উদাহরণ দিলাম, যে 29 মাইল দিয়ে আমি এসছি আমার পরিবারকে নিয়ে গাড়ি করে, তার 4 ঘন্টা 5 ঘন্টা পর সেই পুরো স্ট্রেচটা সেখানে অলরেডি একটা শুনে রাখো, 29 মাইলে অলরেডি একটা ল্যান্ডস্লাইড ছিল। আমার কাছে তার ভিডিও আছে, আমি ওখান থেকেও অনেক বাইট টাইর অনেক সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলেছিলাম, দু একজনকে শেয়ারও করেছি আমার এই ভিডিও। 29 মাইলে যেখানে রেলওয়ে প্রজেক্ট হচ্ছে সেখানে অলরেডি একটা এক্সিস্টিং ল্যান্ডস্লাইড চলছিল, যার দরুন ওখানে 2 সাইডের ট্রাফিক আটকে ছিল, একদিকে প্রায় 2 কিলোমিটার, আরেকদিকে 3, 3.5, 4 কিলোমিটার, যেটা দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। আমরা সেইটার উপর দিয়ে এসছি। আমি আসার 4 ঘন্টা 5 ঘন্টার মাথায় এন্টায়ার স্ট্রেচটা প্রায় 2.5, 3, 3.5 কিলোমিটার পুরো ধুয়ে গেছে। তো এটা যে প্রজেক্ট হচ্ছে, যারা হচ্ছে সেটা করতে হবে না, যেটা চন্দন দা একটা কথা বললেন তোমার সাথে, ইট ইজ ইন্টারেস্টিং। তাহলে তো মনে হয় ন্যাচারাল ইন্ডিকেশনটাও ছিল,
অর্থাৎ সরকারি ক্ষেত্রে আরো বেশি অ্যাক্টিভ আরো active হওয়া হওয়া উচিত ওখানে ছিল। উচিত আরে, ছিল। আমি তো বলছি যে এই কেন্দ্রীয় সরকারি যে তথাকথিত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কাদেরকে দিয়ে, কোন থার্ড পার্টিকে What দিয়ে is the প্রজেক্ট করছে? action taken by state government? এটা প্রশ্ন। কি নেবে ওখানে বছর, বলুন। ওখানে 2 বছর আপনি ধরে বললেন কনস্ট্রাকশন নিয়েছেন। চলছে, রেগুলার বেসিসে ল্যান্ডস্লাইড আমি হয়, বলছি না। লোকাল লোকেরা বলছে। তুই আপনি শুনে নাও, বলেছেন শুনে নাও, নিয়েছে। আমি কি? শুনে নাও, সেটাই চাইছি। আমি শুনে নাও। চন্দনদাজি কথাটা বলল, ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে উপরে ভুটানে একটা তিলা ড্যাম আছে, সেই তিলা ড্যামে জল ভরে গেছে, উপচে পড়ছে, আমরা খবর পাচ্ছি, কিন্তু কোনো অফিসিয়াল সোর্স নেই। এখন একটা গভর্নমেন্ট, একটা অ্যাডমিনিস্ট্রেশন কি হেয়ার সেতে রিয়াক্ট করতে পারে? সে তার ফান্ড মোবিলাইজ করতে পারে যদি না সেটা রিটেন অর্ডার হয়, যদি না সেটা রিটেন রিপোর্ট হয় যে আমার এখানে ড্যাম ভেঙে যেতে পারে। এটা অর্থাৎ যেটা কোনো দেখতে পাওয়া official যাচ্ছে intimation এই না ভুটানের ঠিক ছিল, কি না করা মোদী উচিত সরকারের ছিল এবং কি করা হয়নি তা নিয়ে চাপানোতর চলবে, কিন্তু হয়ে যাওয়ার পর ত্রাণ কার্য, সেই ত্রাণ কার্য নিয়েও কিন্তু এবার বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী বারবার যে উত্তরবঙ্গে যান, সেই উত্তরবঙ্গে তিনি ত্রাণের রাজনীতি করতে যান। কি হচ্ছে সেই সংক্রান্ত চর্চায় দেখে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। বিপর্যস্ত উত্তরবঙ্গ, ত্রাণ বিলিতে সব দল। জলের তোরে ভেসে গেছে ঘরবাড়ি, গৃহপালিত পশু, সব হারিয়ে এখন হাহাকার জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারে। পুজো শেষে এই বিপর্যয়ের খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফিরে এসে 4 দিনের মাথায় ফের সেখানে ছুটেছেন তিনি। পায়ে হেঁটে ঘুরে দেখছেন সার্বিক পরিস্থিতি, বিলি করছেন ত্রাণ। প্রাইমারি বাংলা আমি একটা করে দেবো বলে দিলাম। নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নাগরাকাটার ত্রাণ শিবিরে গিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। ওই এলাকায় বিপর্যয়ে নিহত 10 জনের পরিবারের হাতে তুলে দিলেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। ক্ষতিপূরণ হিসেবে দিলেন 5 লক্ষ টাকার চেক। এখানে একটা পাকা ব্রিজ, একটু টাইম লাগবে, পরে হবে, এটা প্রসেস করা হচ্ছে। 2 হচ্ছে খয়ের কাটা জায়গা, আমায় বললো যে ওদের একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু ওরা ফরেস্টের ভেতর দিয়ে যেতে পারে না ভয়ে, সেই জন্য ওদের একটা সেকেন্ডারি স্কুল করে দিলে ভালো হয়। আমি ওই প্রাইমারি স্কুলটাকে এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো যাতে সেকেন্ডারি করে দেওয়া হয়। ত্রাণের পাশাপাশি জলের তোরে যাদের কাগজপত্র হারিয়ে গেছে সেই সব ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৈরি হয়েছে নির্দিষ্ট কেন্দ্র। ভোটের আগে পরিচয়পত্র নিয়ে যখন বিতর্ক দানা বেঁধেছে, তখন কেউ যাতে সমস্যায় না পড়ে তার জন্য প্রশাসনিক আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিপর্যয়ের পর থেকেই ত্রাণ বিলিতে নেমেছে বিজেপি। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের ভোট ব্যাংক অনেকটাই মজবুত। এলাকায় তাই প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি সাংসদ, বিধায়ক থেকে নেতারা। পিছিয়ে নিয়ে সিপিএম থেকে কংগ্রেসও, তারাও নিজেদের মতো করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ফলে বলাই যায় 2026-এর বিধানসভা ভোটকে মাথায় রেখে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছে সব পক্ষই। কলকাতা টিভি। ত্রাণের কাজে নেমে পড়েছে সবাই এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই চাইছে ত্রাণের মাধ্যমে একদিকে জনসংযোগ এবং এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহানুভূতি, তাদের আস্থা জিতে নেওয়া, যা প্রতিফলিত হবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। আমি আসবো এ বিষয়ে একবার প্রথমে নদী বিশেষজ্ঞর কাছে। আপনি তো দীর্ঘদিন ধরে এই নিয়েই চর্চা করছেন। আপনার কাছে আমার প্রশ্ন, কোনো এর ধরনের ঘটনা ঘটলে ত্রাণ কার্যে যে তৎপরতা থাকে, সেটা সরকার হোক বা বিরোধী যে কোনো রাজনৈতিক দলের, সেই তৎপরতা স্থায়ী সমাধানের ক্ষেত্রে আপনি কতটা দেখেছেন, কি করণীয় ছিল? দেখুন, স্থায়ী সমাধান যদি আপনি বলেন তাহলে কিন্তু আমাদের এই জয়েন্ট রিভার কমিশন, ত্রাণ, যৌথ উদ্যোগে ব্যবস্থাপনা, এই সমস্তের পাশাপাশি আর একটা খুব জরুরি দিকে নজর দিতে হবে। আমরা ওই জায়গাটাতে বারবার এড়িয়ে যাচ্ছি। আপনি যদি আইপিসিসির 4th অ্যাসেসমেন্ট রিপোর্টটা দেখেন, ওখানে পরিষ্কার একটা সতর্কবাণী দেওয়া হয়েছে যে গোটা হিমালয় জুড়ে আজকে যেটা আমাদের এখানে ঘটেছে সেটা কিছুদিন আগে আমরা দেখেছি, উত্তরাখণ্ডে হয়েছে, কাশ্মীরে হয়েছে, হিমাচল প্রদেশে হয়েছে। পুরো হিমালয় জুড়ে এই ঘটনাটা ঘটছে এবং আগামী দিনে আরো বেশি বেশি করে ঘটবে। তার মূলত 2টি কারণ কিন্তু ওরা উল্লেখ করছে। একটি হচ্ছে জলবায়ুগত পরিবর্তন, যেটাকে আমাদের খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে, আর একটা হচ্ছে মানুষের হস্তক্ষেপ, সেটাকেও গভীরভাবে নজরে রাখা দরকার। এই দুটোকে যৌথ উদ্যোগভাবে বিচার না করলে, তার মূল্যায়ন না করলে, আমরা কিন্তু শুধু ত্রাণ কার্য এবং জয়েন্ট রিভার কমিশন দিয়ে কিন্তু এই ঘটনার মোকাবিলা করতে পারবো না। আমাদের এই পুরো এলাকাটায় আপনি যদি খেয়াল করেন,
মনসুন এবং পোস্ট মনসুনে মিনিমাম টেম্পারেচারটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যত দিন যাচ্ছে, পুরো হিমালয় জুড়ে ঘটনাটা ঘটছে এবং একাধিক গবেষণায় এটা ধরা পড়েছে। আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে এই নিয়ে গবেষণা হয়েছে, সিকিম সরকারের নিজস্ব কিছু গবেষণাপত্র আছে। আপনি যে কথা এখন বলছেন সেই গবেষণার জায়গা থেকেই বলছি, 1970 থেকে 2010 এই 4 দশকে 30টা মেঘভাঙা বৃষ্টি হয়েছে, 2010 থেকে 2020 80টা, অর্থাৎ মানে সেই জায়গা থেকে বিপুল মানে কয়েক গুণ হয়েছে এই মেঘভাঙা বৃষ্টি। তাহলে প্রশাসন কি করতে পারে এর জন্য? প্রশাসনের কি করণীয় আছে? প্রকৃতির রোষের ক্ষেত্রে প্রশাসনের কি করণীয়? দেখুন, আমাদের যে নদীগুলো আছে না, নদীগুলোতে ড্যাম দিয়ে নদীগুলোকে বেঁধে দেওয়া হয়েছে এবং ড্যামের পিছন দিকে যে বিরাট বড় জলাধারটা থাকে সেইটা আমাদের সবসময়তে খালি রাখা দরকার। যখন এই ধরনের একটা অ্যালার্ট, আইএমডি কিন্তু এখন নিখুঁতভাবে 5-7 দিন আগে থেকে অ্যালার্ট করতে পারে এবং তাদের পূর্বাভাস কিন্তু মিলে যায়। আমরা একাধিক ঘটনায় সেটা দেখেছি। যখন এই ধরনের পূর্বাভাস আসছে তখন এই যে ড্যামগুলো যেগুলো তিস্তা জুড়ে রয়েছে, আমাদের তোরসায় ভুটানের অংশে রয়েছে, এই ড্যামগুলোতে কিন্তু পারস্পরিক তথ্য আদান প্রদান করা এবং এই ড্যামগুলো পূর্বাভাস পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এগুলোকে খালি করে রাখা, যাতে অতি বর্ষণের ফলে যে জলটা আসবে সেই জলটা যেন আমরা ধারণ করতে পারি। যদি এই খালি করে রাখা না হয় তাহলে এই এক্সিস্টিং যে ওয়াটার আর ঘটনা ঘটে যাওয়ার পরে যে জলটা আসছে তাদের বিপুল পরিমাণ জলের যে শক্তি তৈরি হবে, তাতে কিন্তু কোনোভাবেই এই ঘটনা থেকে আমাদের প্রাণনাশ এবং সম্পত্তি নাশ কিন্তু রক্ষা করা বন্ধ করা যাবে না। সুতরাং তার মানে কি আপনি বলছেন এই যে তথ্যটা আদান প্রদান হয়নি, তাহলে মুখ্যমন্ত্রীর অভিযোগ ম্যানমেড বন্যা, এটা খানিকটা হলেও সত্যি? না, মানুষের হস্তক্ষেপ, আমি তো বারবার সেটাই বলবার চেষ্টা করছি যে প্রাকৃতিক কারণ রয়েছে একটা, জলবায়ুগত পরিবর্তন, দ্বিতীয় হচ্ছে মানুষের হস্তক্ষেপ। সেখানে যেমন হোমস্টে তৈরি করা এবং জঙ্গল সংকুচিত করে দেওয়া, বাঁধ নির্মাণ করা, এই সমস্ত কারণে যে পরিবর্তনটা ঘটেছে তাতে এই সামান্য মানে একদিন দুদিনের এই রকম বৃষ্টি হলে কিন্তু আমরা আমাদের হাতের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাবে, সেরকমই কিন্তু প্রমাণ আমরা বিগত দিনের অভিজ্ঞতাতে দেখেছি। সুতরাং শুধুমাত্র আপদকালীন ত্রাণ, সেটা তো অবশ্যই যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পরে ত্রাণ নিয়ে পৌঁছাবে, তো খুব স্বাভাবিক, কিন্তু আমাদের যৌথ বোঝাপড়া এবং তথ্য আদান প্রদান সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াটা কিন্তু খুব জরুরি, অত্যন্ত জরুরি। আমি আসবো বিরোধী মুখপাত্র, বিজেপি মুখপাত্র জয় মল্লিকের কাছে। এক্ষেত্রে আরেকটি বিষয় যেটা হচ্ছে গিয়ে ত্রাণ সংক্রান্ত রাজনীতি। আপনাদের জনপ্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন এবং সেখানে নাকি তারা, মানে এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, 30-40টা গাড়ির কনভয় নিয়ে গিয়ে তারা মারধর খেয়েছেন এবং সেই কারণে অতগুলো গাড়ি টাড়ি নিয়ে যাওয়ার উচিত ছিল না। এবং তার সঙ্গে সঙ্গে ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ আপনারাও করছেন শাসক দলের দিকে। এই সময় কি ত্রাণ দেবে না রাজ্য সরকার? তাহলে কোন সময় দেবে? প্রথম প্রশ্ন বলি, এক হচ্ছে আপনি বললেন যে তৃণমূল কংগ্রেস নাকি অভিযোগ করেছে 30-40টা গাড়ির কনভয়। 30-40টা গাড়ির কনভয় থাকা সত্ত্বেও, আপনাদের মিডিয়া ক্যামেরা এতগুলো থাকা সত্ত্বেও যখন মারছে আমাদের সাংসদ বিধায়ককে, তখন একমাত্র একটাই গাড়ি আমরা ওখানে দেখতে পেলাম, আর একটাও গাড়ি আমরা কিন্তু ক্যামেরায় ধরা পড়লো না। এক। দ্বিতীয়, ত্রাণ এমন একটা বিষয়, আমার মতে পার্সোনালি, ব্যক্তিগত আমার মনে হয় কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, যে কোনো এনজিও, যে কোনো স্বয়ংসেবক সংস্থা, তারা একত্রিতভাবে এক জায়গায় যদি দিত, সেই ছবিটা মনে হয় আরও বেশি প্রেসওয়ার্দি হতো আমার কাছে, এটা ব্যক্তিগত মত আমার। দ্বিতীয়, বারবার যেটা বলা হচ্ছে যে ম্যানমেডের বিষয়টা, কোথাও গিয়ে আমি জানি না, নদী বিশেষজ্ঞ উনি আরও ভালো বলতে পারবেন, যে এই ফুটেজ একটু আগে দেখছিলাম, সেটা হচ্ছে নদীর জল বয়ে আসছে ঠিক আছে, কাদা বয়ে আসছে ঠিক আছে, কিন্তু নদীর জলটা আর দেখা যাচ্ছে না, এরকম একটা ছবি, পুরোটা গাছ কাটা চলে আসছে। তাহলে এই গাছ কাটার যে বিষয়, এইখানেও কোথাও না কোথাও একটা কিন্তু সিন্ডিকেট চলছে, যেটাও তৃণমূল কংগ্রেস বা তার সরকার কোথাও এটা কন্ট্রোল করতে পারছে না। এবং আমার মনে হয় এটাও কিন্তু একটা বড় কারণ, যেটা এর সঙ্গে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত ফ্লাড কন্ট্রোলে, উত্তরবঙ্গের ফ্লাড কন্ট্রোলে। এখন ভুটান বা সিকিমে যদি গাছ কাটা হয়, তার জন্য তৃণমূল কংগ্রেস কি করবে? এটা তো বিজেপির দেখার দায়িত্ব। বিজেপি সরকার তো সিকিমে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বলুক ভুটানে যাতে গাছ না কাটা হয়। এখন সেখানে আমরা তো জানি কোথা থেকে জলগুলো এসছে, সিকিম থেকে এসছে তিস্তার জল, যেখানে 14টা ড্যাম খুলে দেওয়া হয়েছে। বিজেপি কেন কাট কেটেছে সেটা বিজেপির জবাব দিক। এখানে বলে রাখি, ত্রাণ নিয়ে কথা হচ্ছে তো। আচ্ছা অঙ্কুর, গত বছরও ওখানে বন্যা হয়েছিল, কাউকে ত্রাণ দিতে বা ত্রাণের জন্য কৌটো নাড়াতে দেখেছিলে? এই কলকাতাতে কিছুদিন আগে হলো, একদিনের জন্য খুব ঢাড়াই হলো, ব্যাঙ্গালোর থেকে, দিল্লি থেকে, গুরুগ্রাম থেকে, বম্বে থেকে বানভাসী 14 দিন 15 দিন জল নামে না, কলকাতাতে 24 ঘন্টার মধ্যে নামিয়ে দেওয়া হলো। তাও অনেক কিছু বলা হলো, কাউকে গরিব মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়াতে দেখেছিলাম? শুনে না, 10 জন মারা গেছে, সেটাও শুনে, হ্যাঁ, খুবই দুর্ভাগ্যজনক। তো এবার
বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে কিছু জাস্ট 2021-এর নির্বাচনের ঠিক পর, বোধহয় বছর খানেকের পর, ওই এলাকায় একটা হড়পা বান এসেছিল, তোমার মনে আছে? একদম। হ্যাঁ, ব্যাপক কিছু মানুষ মারাও গেছিলেন। সেই দিনও কার্নিভালে ছিলেন মুখ্যমন্ত্রী, মনে করে দিই। শুনে না, কোনো ত্রাণ দেখেছিলে? কোনো কৌটো নাড়তে বাজারে বাজারে গিয়ে কোনো বিজেপির নেতা গেরুয়া উত্তরে পরে ত্রাণ নিতে বা বিলি করতে দেখেছিলে? একমাত্র মুখ্যমন্ত্রী সে ছিল কার্নিভালে। এখন বিষয়টা হচ্ছে কার্নিভালটাও মুখ্যমন্ত্রীর, ত্রাণটাও মুখ্যমন্ত্রীর, আর যে কার্নিভালটা 24 ঘন্টা যে নবান্নতে যে চলছিল, হটলাইন চলছিল এবং যে বিশেষ দপ্তর খোলা হয়েছিল সেটাও মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছিল। কিন্তু মণিপুর যখন জ্বলছিল 22 মাস ধরে প্রধানমন্ত্রী যাননি, তখন কি মেলা খেলা বন্ধ করে দিয়েছিলেন, রাম মন্দির বন্ধ করে দিয়েছিলেন, কমনওয়েলথ যে কি G20 মিটিং এ নাচা বন্ধ করে দিয়েছিলেন, না কোন বিজেপির মৎসবে গিয়ে ভাষণ দেওয়া বন্ধ করেছিলেন, না কোনটা প্রধানমন্ত্রী বন্ধ করেছিলেন? এইগুলো অর্বাচীনের পলিটিক্যাল ইস্যু নেই, নন পলিটিক্যাল। আরেকটি বিরোধী রাজনৈতিক দলের জায়গা থেকে মুখ্যমন্ত্রীর ভূমিকা এবং ত্রাণ সংক্রান্ত যে রাজনীতির অভিযোগ উঠছে সেই বিষয়টিকেই বা আপনি কিভাবে দেখেন? দেখো, লং টার্ম এই প্রসঙ্গটা নিয়ে একটু আগে আলোচনা করেইছি যে ওই অঞ্চলে একটা ব্যাপক ল্যান্ড মাফিয়া বা এই ধরনের ম্যাল প্র্যাকটিসেস চলছে, যেটা প্রিভেন্টিভ হওয়া উচিত ছিল আগেই। এবং সেই কারণটা যে অন্যতম কারণ কংক্রিটের জঙ্গল তৈরি হওয়া এবং ডিফরেস্টেশন, যেখানে জঙ্গল সাফাই হয়ে যাওয়া, এগুলো তো প্রাকৃতিক কারণ তৈরি করে দেওয়া অ্যাডমিনিস্ট্রেশনকে সক্রিয় হওয়া দরকার ছিল। তুমি একটি জিনিস সম্ভবত তোমাকে স্মরণ করাবো, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি ওখানে ভিজিট করতে গিয়ে বলেছিলেন এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। কেন করা হোক? এর প্রধান কারণ হচ্ছে ভুটান এবং নেপাল এই দুটো ট্রান্স বাউন্ডারি যেমন আছে, তেমন সিকিম সেটা আমাদের রাজ্যের কন্ট্রোলে না। অর্থাৎ সেন্ট্রাল যদি কোঅর্ডিনেট না করে, তাহলে যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে এই দুটো দেশ এবং সেখানে সিকিম আরেকটি রাজ্য, এখানে যদি কোঅপারেশন কমিশন যদি নাই থাকে, কোঅপারেশন তো দরকার, এই কোঅপারেশনটাকে জেনারেট করা 1 নম্বর, আলাদা স্পেসিফাইড ফান্ড তৈরি করা দ্বিতীয়, কেস টু কেস স্টাডি করা তৃতীয়। সুতরাং একপাক্ষিক এই যে মমতা ব্যানার্জির বিশেষ লাইমলাইটে চলে আসার যে প্রশ্নটা উঠছে, এই প্রশ্নটাও থাকতো না, প্রধানমন্ত্রীও আসতেন, প্রধানমন্ত্রীও দেখতেন, বা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন তার রিপ্রেজেন্টেটিভ, তারা ঘোষণা করতেন এটা একটা জাতীয় বিপর্যয় বা ক্যারেক্টারিস্টিক্যালি জাতীয় বিপর্যয়। যদি সেটা ঘটতো তাহলে আমার মনে হয় ত্রাণ নিয়ে এই যে ব্যাপক প্রশ্ন সেটা হয়তো থাকতো না। চন্দন দা, আরেকটা প্রশ্ন, একটু আগে আপনি চন্দনদার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, একটু আগেই আপনি বলেছেন ল্যান্ড মাফিয়াদের প্রসঙ্গ, ল্যান্ড মাফিয়াদের আয়ত্তে আনা হচ্ছে না কেন বলে মনে করেন? সেটা কি যেহেতু ওখানে বিজেপির ওখানে জনভিত্তি রয়েছে, বিজেপি ল্যান্ড মাফিয়াদের নিয়ন্ত্রণ করছে না, নাকি মুখ্যমন্ত্রী ওই ল্যান্ড মাফিয়াদের থেকে পয়সা পাচ্ছেন বলে, মানে তৃণমূল কংগ্রেস পয়সা পাচ্ছে বলে তাদেরকে নিয়ন্ত্রণ করছে না? কোনটা আপনার ধারণা? দেখো, এটা কোনো একটি নির্দিষ্ট একার ধারণা না। যদি ওখানে একদম সাপোর্ট বেস, আর আগেও বলেছি এই মুহূর্তে বিজেপি সাপোর্ট বেস। তুমি যদি অন্তত সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে দেখো, অবশ্য একেবারে সাম্প্রতিক নির্বাচনটা না, আমি উপনির্বাচনকে ধরছি না, তো তাহলে তুমি দেখবে ওখানে বিজেপির একটা মোবিলাইজ সাপোর্ট বেস আছে। এবং যদি সেটা থেকে থাকে, তাহলে ল্যান্ড মাফিয়ার ক্ষেত্রে তাদের কি কি স্পেসিফিক মুভমেন্ট আছে এটা কিন্তু প্রকাশ্যে আসে। আমি একদম সরাসরি বলছি রাজ্যের ক্ষেত্রে না, আমার মনে হয় ভুল হয়ে যাবে, আমার মনে হয় ভুল হয়ে যাবে যদি আমি এটা কনক্লুড না করি। বাট আলটিমেটলি যারই জনপ্রতিনিধিত্ব থাক, এখানে রাজ্যের একটা সরকার আছে, ল্যান্ড মাফিয়ারা বেড়ে যাচ্ছে, সরকারি হস্তক্ষেপ হচ্ছে না, এটা কিন্তু আরেকটা বড়। জয়, উত্তর শুনবো প্রথমে। দর্শকদের কাছে একটা হাস্যকর বিষয় উঠে আসলো, সেটা হচ্ছে ল্যান্ড মাফিয়া যদি আজকে বিজেপি কন্ট্রোলড হতো, ওইখানে তাহলে শঙ্কর ঘোষ বিধায়ক আমাদের বিজেপির এবং খগেন মুর্মু সাংসদ বিজেপির, ওখানে গিয়ে মারটা খেত না। আর দ্বিতীয় হচ্ছে ফরেস্টের যে বিষয়টা, গাছ কাটার যে বিষয়টা, পুরোটাই হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে। দেখো, প্রথম কথা হচ্ছে শঙ্কর ঘোষ যেখানে মার খেয়েছেন উনি ওখানকার বিধায়ক নয়, ওখানকার বিধায়ক অন্য একজন বিজেপি, তিনি ছিলেন না শঙ্কর ঘোষ, তিনি নদীর ওপারে ছিলেন। আচ্ছা, আমি বলে দিই না, তারপরে তুমি বলবে। আচ্ছা, এই যে খগেন মুর্মু যে ওখানে মার খেয়েছে, সে ওখানকার সাংসদ নন, ওখানকার সাংসদ সেদিন বিজেপির রাজ্য সভাপতির সাথে ছিলেন, পরবর্তীকালে সেই চিত্র আমরা দেখেছি। তাহলে বিজেপি রাজ্য সভাপতি যেখানে সফররত, সেখানে এই দুজন বিধায়ক এবং সাংসদ তার সাথে না থেকে এখানে মিডিয়া ফুটেজ খেতে গেছিলেন কেন? আর নাগরাকাটা, ওখানে তো সব বিজেপি, ওখানে সব বিজেপি, যারা মার খেলো তারা বিজেপি, যারা মেরেছে তারাও বিজেপি। আমরা কি করব? আমি বলেছি একটু ক্ল্যারিটি দিয়ে দিই অঙ্কুর, সেটা ক্ল্যারিটির দরকার নেই, মানুষ ধরে ফেলেছে। জায়গায়
মাননীয় কেন কি আমরা যে সাংসদ চিত্র দেখেছি, খগেন জয়, মুর্মু এবং জয়। শঙ্কর ঘোষ দুজন মিলে দুজনে ওইখানে অক্ষত অবস্থায় রাজ্য গাড়িতে সভাপতি- উঠেছিল একে কিন্তু। বলে নি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অপেক্ষা করছিল এবং মনোজজিজ্ঞার অপেক্ষা করছিল, অর্থাৎ তারা নদীর ওপারে রাজ্য ছিল। সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট হোক বা রাজ্য সরকারের ভূমি দপ্তর, তারা ল্যান্ড মাফিয়াদের ধরছে না। আর যাদের ওখানে জনভিত্তি রয়েছে তারাও কিন্তু এ নিয়ে এতদিন পর্যন্ত এই ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে মুখ খোলেনি। তাহলে অন্তত আমরা জানতে পারতাম, মিডিয়া সেই খবরটা আমরা প্রচার করতে পারতাম। কিন্তু তারা আজকে বলছেন অপরিকল্পিত নগরায়ন হয়ে গিয়েছে, কিন্তু এতদিন কিন্তু বিরোধী রাজনৈতিক দল বিজেপির মুখ থেকে এই কথাটা আমরা শুনিনি। আর শাসক দল তারা বলছে ওখানে বিজেপির জনভিত্তি রয়েছে, কিন্তু শাসক দল বিজেপির জনভিত্তি থাকা সেই ল্যান্ড মাফিয়াকে গ্রেপ্তার করেছে এমন খবর আমরা জানি না। আসবো নদী বিশেষজ্ঞের কাছে। একেবারে শেষ প্রশ্ন, আপনার এখনো পর্যন্ত মনে হয় কি মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে আগে সরকারের যে উদ্যোগ নেওয়া উচিত সেটা কি? খুব সংক্ষেপে বলবেন। জুড়ে একটা বনভূমি ক্রমাগত সংকুচিত হচ্ছে এবং সেটা কনভার্ট হয়ে যাচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ডে, কোথাও কোথাও সেটা কনভার্ট হয়ে যাচ্ছে কংক্রিটে, মানে হোটেল, হোমস্টে এ সমস্ত তৈরির ক্ষেত্রে। প্রথমত এই জায়গাটাতে বিশেষভাবে রাশ টানা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে এই যে নদীগুলোর উপরে আরো বেশি বেশি করে গেজ স্টেশন দিয়ে মনিটরিং করা এবং সেই তথ্যগুলোকে আপস্ট্রিম ডাউনস্ট্রিমের মধ্যে, সেটা দুটি রাজ্যের মধ্যে হতে পারে, একই রাজ্যের দুটি জেলার মধ্যে হতে পারে, ভুটানের সঙ্গে অন্য দেশের সঙ্গে হতে পারে, এই তথ্যগুলো বিনিময় করে সেই অনুযায়ী যৌথ উদ্যোগে পরিকল্পনা করা যে কি করে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় এলে আগাম অর্থাৎ ব্যবস্থা প্রাথমিক করা যায়। এই দুটো জায়গা অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা দেখি যে বিষয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা থেকে সাধারণ মানুষের প্রাণ যাতে না যায়, তার জন্য যাতে কিছু ইতিবাচক পদক্ষেপ করা হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে তেমন পদক্ষেপ করবে কেন্দ্র বা রাজ্য প্রশাসন, আমরা সেই আশাই করব। আমাদের আজকের আলোচনা বাংলা বলছে। আমাদের সঙ্গে ছিলেন রূপক পাল, কৃষাণু মিত্র, চন্দন ঘোষ চৌধুরী, জয় মল্লিক। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।